সবাইকে শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর যে রসায়ন বই তার প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের যে প্রথমে যে আমাদের বিষয়বস্তু রয়েছে, রসায়ন কি, রসায়নের সাথে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, রসায়নের ইতিহাস। তো আসলে রসায়ন বিষয়টা কি? রসায়নটা হচ্ছে বিভিন্ন পদার্থ এবং তার অভ্যন্তরীণ শক্তি এবং তার পরিবর্তন, অর্থাৎ এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রসায়ন বিজ্ঞান। তার মানে রসায়ন বিজ্ঞানটা হচ্ছে যে বিজ্ঞানে বিভিন্ন পদার্থের পরিবর্তন, শক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হয় রসায়ন বিজ্ঞান। আবার অনেক সময় দেখা যায় যে পদার্থ বিজ্ঞানের যে সংজ্ঞা আর রসায়ন বিজ্ঞানের সংজ্ঞা একই কাছাকাছি। আদতে রসায়ন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান আলাদা কোনো বিষয় না, কারণ উচ্চতর পর্যায়ে যে দেখা যায় যে রসায়ন আর পদার্থকে ওইভাবে আসলে পৃথক করা সম্ভব না, কিন্তু যেটা যখন নিচের দিকে বিবেচনা করা হয় তখন রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান দুটি আলাদা বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, রসায়নটা আদতেও পদার্থ বিজ্ঞানেরই একটি বিশেষ অংশ। অর্থাৎ যেহেতু পদার্থ বিজ্ঞান পদার্থ এবং তার শক্তি নিয়ে আলোচনা করা হয়, আবার রসায়ন বিজ্ঞান পদার্থ এবং তার অভ্যন্তরীণ পরিবর্তন বা বাহ্যিক পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সুতরাং দেখা যায় যে সংজ্ঞাগত দিক দিয়েও রসায়ন বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানটা অনেকটা কাছাকাছি। তো যাই হোক, আমরা এই রসায়ন বিজ্ঞানের সাথে আমরা এখন একটু জিনিস দেখব যে এই রসায়নের ধারণা, মানে প্রাথমিকভাবে তোমরা যেহেতু ক্লাস 9-এ নতুন তোমাদের বিজ্ঞান নিয়েছো, বিজ্ঞান, এবং দেখা যাচ্ছে যে রসায়ন বইটার ভিতরে রসায়নের ধারণা, মানে এই যে রসায়ন বইটা দেওয়া হয়েছে, এই বইটা সামগ্রিকভাবে এর ভেতরে কি থাকতে পারে তার একটা হাইলাইটস করা, যে এই বিষয়টা আসলে রসায়ন বইটার ভিতরে এই ধরনের জিনিস থাকতে পারে। এখন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আছে আমাদের একদম বইয়ের শুরুতে, যে একটা আমের বিষয়, রসায়নের দৃষ্টিকোণে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ দেওয়া রয়েছে। কি? কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি। এইটার অর্থ কি? কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। তার মানে কাঁচা আমের ভিতর বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন আমরা বলতে পারি সাইট্রিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড, এই ধরনের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এই অ্যাসিডগুলো যখন এই কাঁচা আমটা যখন আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন ওই অ্যাসিডগুলো রূপান্তরিত হয়ে ফ্রুক্টোজ, গ্লুকোজ ইত্যাদিতে রূপান্তরিত হয়। তাহলে দেখা যাচ্ছে এই ফ্রুক্টোজ গ্লুকোজটাকে, এগুলো স্বাদ কিন্তু মিষ্টি। তার মানে বিভিন্ন ধরনের যে জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিডগুলো আস্তে আস্তে রূপান্তরিত হয়ে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু কাঁচা আম বলে না, যে সমস্ত ফলমূলগুলো টক কিন্তু পাকলে মিষ্টি হয়, সেই ফলমূলগুলোর ক্ষেত্রে দেখা যাবে এই বিভিন্ন জৈব অ্যাসিডগুলো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এগুলো কিন্তু আবার অ্যাসিড না। তোমরা মনে করো যে এটা জৈব অ্যাসিড, এটাকে আর একটি জৈব, এটা জৈব যৌগ কিন্তু কোনো জৈব অ্যাসিড না, এটা অন্য ধরনের আর একটি জৈব যৌগ। যাই হোক, তার মানে বিভিন্ন জৈব অ্যাসিডটা মিষ্টি জাতীয় রাসায়নিক উপাদানে পরিণত হয়। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন হতে পারে যে স্যার, শুধু অ্যাসিডটাকে মিষ্টি, অনেক ফলমূল তো আমরা দেখি যে কাঁচা অবস্থাতেও টক,
পাকা অবস্থাতেও টক। এর ঘটনাটা কি? এর ঘটনা হচ্ছে ওই ফলটিতে যে অ্যাসিডগুলো, জৈব অ্যাসিডগুলো রয়েছে তাদের পরিমাণটা এত বেশি, এবং তারা যখন পাকতে শুরু করে তারা পরিবর্তন হয়ে যখন গ্লুকোজ ফ্রুক্টোজে রূপান্তরিত হয়, সেই গ্লুকোজ ফ্রুক্টোজের পরিমাণটা থাকে কম, বিদায় ওই অ্যাসিডটা বেশি থেকে যায়, তখন ওইটার স্বাদের আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কাঁচা অবস্থাতেও টক, পাকা অবস্থাতেও টক। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি তেঁতুল। তেঁতুলের যে কোনো অবস্থায় কিন্তু খুবই টক। তো যাই হোক, এটা একটি গেল। আরেকটি বিষয় রয়েছে যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। এই বিষয়টা নিয়ে একটুখানি আমি আলোচনা করব তোমাদের সাথে, যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। এই জিনিসগুলো যে তিনটা জিনিস লিখলাম, এই সবগুলোই কিন্তু জৈব যৌগ বা হাইড্রোকার্বন। জৈব যৌগ বা হাইড্রোকার্বন মানে যাকে হাইড্রোকার্বন বলা হয় সেই জৈব যৌগ, আবার যাকে জৈব যৌগ বলা হয় সেই হলো হাইড্রোকার্বন। মানে হাইড্রোকার্বন মানে স্পেশালি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। আর জৈব যৌগ কার্বনের মূল উপাদান যৌগ কার্বন, হাইড্রোজেন। তার মানে যা হাইড্রোকার্বন তাই জৈব যৌগ, যা জৈব যৌগ তাই আবার হাইড্রোকার্বন। ওকে, এখন এই প্রত্যেকটি জিনিস দহন বলতে আমরা বোঝাবো বায়ুর উপস্থিতিতে এদেরকে পোড়ানো। আমরা যদি কেরোসিনকে বায়ুর উপস্থিতিতে পোড়াই, তার মানে এর ভিতরে কি রয়েছে? জৈব যৌগ এবং হাইড্রোকার্বন। তার মানে আমরা কেরোসিনকে আমরা এভাবে লিখতে পারি যে কেরোসিন প্লাস অক্সিজেন। আমরা হিট চিহ্ন দিলাম, এটা হলো হিট চিহ্ন, অর্থাৎ তাপ দেওয়া বোঝানো হয়। এটা তোমরা এখানে নিচেও দিতে পারো অথবা এইভাবে উপরেও দিতে পারে, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। তাহলে কি উৎপন্ন হবে? এই কেরোসিন আর এর ভিতরে যে রাসায়নিক উপাদানই থাক না কেন, অন্য কোনো এই দুইটা জিনিস, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানির যে বাষ্প, এই দুইটা অবশ্যই উৎপন্ন হবে। এখন এর ভেতরে যদি সালফার থাকে তাহলে সালফার ডাই অক্সাইড, যদি নাইট্রোজেন বা অন্য কোনো অপদ্রব্য থাকে সেইগুলো উৎপন্ন হবে। আবার প্রাকৃতিক গ্যাসকে বায়ুর অক্সিজেন দ্বারা যদি দহন করা যায়, একই রকম কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। মোমবাতিকেও যদি বায়ুর অক্সিজেন দ্বারা পোড়ানো হয় তাহলে কি হবে? ওই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হবে, এবং সেই সাথে আমরা পাবো হলো তাপ পাবো এবং আলোক শক্তি পাবো। যাই হোক, এবার আমরা আরেকটা বিষয় আছে যে পেটের অ্যান্টাসিডের জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। অ্যান্টাসিড, অ্যান্টাসিড অর্থ কি? অর্থাৎ অ্যান্টি অ্যাসিড মানে বিপরীত অ্যাসিড। মানে আমার পেটের ভেতরে অ্যাসিড তৈরি হয়েছে, এই অ্যাসিডের বিপরীত জিনিস যদি আমি খাই কোনোভাবে, তাহলে আমার সেই পেটের মধ্যে যে অ্যাসিডিটি তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে কমে যাবে, প্রশমিত হয়ে যাবে। তার মানে এই অ্যান্টাসিড জাতীয় যে ঔষধ, তাহলে অ্যান্টাসিড জাতীয় ঔষধে আমার কি রাসায়নিক উপাদান থাকতে পারে? আমরা জানি, তোমরা ছোটবেলায় দেখছো অ্যাসিড এবং ক্ষার, এই দুটি একটি বিষয়, অ্যাসিড এবং ক্ষারক। অ্যাসিডের বিপরীত হলো ক্ষারক। মানে বিপরীত বলতে আমি বোঝাচ্ছি যে তার ধর্মগত দিক থেকে অ্যাসিডকে প্রশমিত করতে পারে ক্ষারক, ক্ষারককে প্রশমিত করতে পারে অ্যাসিড। তার মানে একজন আর একজনের শক্তিকে কমায়ে দিতে পারে। কিভাবে কমায়ে দিবে? পরস্পর বিক্রিয়ার মাধ্যমে। তার মানে অ্যান্টাসিড ঔষধ জাতীয় যে ঔষধ, তার মধ্যে পেটে যেহেতু অ্যাসিড হয়েছে, তার মানে অবশ্যই এর ভিতরে কোনো, তাহলে অ্যাসিডকে কমাবে কি দিয়ে? ক্ষারক দ্বারা, বিভিন্ন ধরনের ক্ষার জাতীয় উপাদান দ্বারা। তাহলে আমরা দেখবো এই অ্যান্টাসিড জাতীয় ঔষধের ভেতরে থাকে আমার কি কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।
এই দুটি রাসায়নিক উপাদান, আরও অন্যান্য রাসায়নিক উপাদানও কিন্তু থাকে, তবে এই দুটি রাসায়নিক উপাদানও থাকে। আমরা যেহেতু ক্লাস 9-এ উঠেছি, সুতরাং অ্যান্টাসিড জাতীয় ঔষধের ভেতরে যদি আরও অন্যান্য রাসায়নিক উপাদানের কথা আমরা বলি তাহলে আমরা বুঝতে পারবো না। আমরা এখন প্রাথমিকভাবে জানবো যে অ্যান্টাসিড জাতীয় ঔষধের ভেতরে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও থাকে। এখন এই দুই হাইড্রোক্সাইড কিভাবে পেটের অ্যাসিডিটিটাকে কমায় দেয়, তাহলে তোমার পেটের ভেতরে যে অ্যাসিডিটি তৈরি হয়েছে সেই অ্যাসিডটা মূলত হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার কারণ হচ্ছে আমাদের পাকস্থলী, পেটের ভেতরে যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর দেওয়ালটা আছে এইরকম, ঠিক আছে? এটাকে এই দেওয়াল থেকে আমার খাদ্যর ভেতরে থাকে প্রোটন এবং এই দেওয়াল থেকে আমার বিভিন্ন ধরনের অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই অ্যাসিডের মূল কাজ হলো খাদ্য পরিপাকে সহায়তা করা, কিন্তু আমরা ভাজা পোড়া বা অন্যান্য গুরুপাক খাবার যদি বেশি খাই তখন এই অ্যাসিড বেশি নিঃসৃত হবে। অ্যাসিড যখন বেশি নিঃসৃত হবে তখন এই পাকস্থলীর দেওয়াল আবার ক্ষয়প্রাপ্ত বা জ্বালা পোড়া সৃষ্টি করে। তখন আমরা কি করি, যেহেতু বেশি নিঃসৃত হয়েছে তখন আমরা অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন করি। ঔষধ সেবন করলে কি হবে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, যেহেতু এটি একটি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক জাতীয় আর এবং ম্যাগনেসিয়াম একটি ক্ষার জাতীয় পদার্থ, তাহলে এ হলো অ্যাসিড, এ হলো ক্ষার। অ্যাসিডকে প্রশমিত করে ক্ষার, ক্ষারকে প্রশমিত পরস্পরের সাথে বিক্রিয়া করে আমাদের একটি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটি লবণ আর পানি তৈরি হবে। এই ক্ষেত্রে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হবে। তার মানে এর শক্তিও কমে গেল, এর শক্তিও কমে গেল, মানে একটা একদম নিরপেক্ষ জাতীয় জিনিস তৈরি হয়েছে, একটা লবণ। তোমাদের আবার লবণ লিখছি বলে অনেকে মনে করতে পারো যে স্যার এই লবণ কি খাবার লবণ? খাবার লবণও লবণ, এটাও আর একটা লবণ, মানে লবণের সংখ্যা এরকম হাজার হাজার রয়েছে। লবণ বললে সবসময় আমরা মনে করব না যে আমরা যে খাবার লবণ, খাবার লবণকে মেনলি বলা হয় টেবিল সল্ট, ঠিক আছে? আর এইগুলো নাম ভিত্তিক। খাবার লবণটা আছে নর্মালি কি, সোডিয়াম ক্লোরাইড। এখন লবণ কাকে বলে, তোমরা যদি কেউ আবার প্রশ্ন করো যে স্যার লবণ কাকে বলে, আমরা সেইটা পরবর্তী এই বিষয়ে আমাদের নবম এই রসায়ন বইটার ভেতরে পরবর্তী একটি অধ্যায় রয়েছে, অ্যাসিড, ক্ষারক, লবণ, এগুলো কাকে কিভাবে চিনবো সেইটা চেনার উপায় রয়েছে, আমরা সেগুলো পরে আলোচনায় যাব। এখন দেখব যে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন তৈরি করে, লবণ আর পানি। এটা উৎপন্ন হলে পেটের ভেতরকার জ্বালা পোড়া কমে যাবে এবং আমরা আরাম বোধ করব। যাই হোক, এটি একটি বিষয় গেল। আরেকটি বিষয় রয়েছে আমাদের বিভিন্ন ধরনের গবেষণা, মানে ধরো তুমি ক্লাস 9 এসএসসি পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে, ইউনিভার্সিটিতে কমপ্লিট করলে, তারপরে আছে গবেষক হয়েছো। তো এখন গবেষণা করতে গেলে তোমাকে কিভাবে, তুমি কি এলোমেলোভাবে গবেষণা করো? যেমন আমরা দেখি আমাদের মারা যখন রান্নাঘরে যায়, এখন তুমি যদি বলে যে মা আজকে আমি এই একটা বিশেষ, মনে করো যে আজকে ইলিশ মাছের আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছের ঝোল খাবো, তাহলে তোমার মা তোমাকে কি করবে? তাহলে আগে প্রথমত হচ্ছে উপকরণ, মনে করো যে তোমাকেই রান্না করতে দিল, তুমি রান্না কিন্তু জানো না, কিন্তু তোমাকে রান্না করতে দিল, তাহলে তুমি প্রথমে আগে কি করবা, তোমার পরিচিত কারোর কাছে কিংবা তোমার মার কাছ থেকে শুনবা যে কি কি রান্না করতে লাগে। তুমি ইলিশ মাছের যেহেতু, তাহলে তোমাকে প্রথমত ইলিশ মাছ, তারপরে ওই দিকে লাগবে তোমার কি আলু লাগবে, পটল লাগবে, আর ওই সংশ্লিষ্ট মশলা, তারপর ওইগুলো এক জায়গায় করবা। এক জায়গায় করার পর আবার শুনে নিবা যে কোনটা কোন মশলা কখন কিভাবে দিয়ে ওই খাবারটা তৈরি করতে হবে, সেই জন্য জিনিসগুলো আবার জোগাড় করলে এইবার শুরু করবো ফাইনাল কাজ। এবার রান্না শুরু করলে, রান্না শুরু করার পরে তুমি ধরো মোটামুটি লবণ দিচ্ছ, দিয়ে একটু টেস্ট করে দেখছো যে লবণ হয়েছে কিনা। এবার ফাইনালি সব কিছু ওকে, তোমাকে বলা হলো তুমি যে কাজটা করলে এটা একটাকে লিখিত আকারে দেয়। তুমি লিখলে যে আইটেম ইলিশ মাছের ঝোল, এবার দিলে উপকরণ দিয়ে দিলে যে তথ্যসূত্র তুমি কার কাছ থেকে শিখেছো বা কোন তথ্য থেকে নিয়েছো,
এবার দিয়ে দিলে কি রান্না করার পদ্ধতি। এবার রান্না করার পদ্ধতি দেওয়ার পরে দিলে হলে ধরো যে কাউকে দিয়ে টেস্ট করাইছো, একটা ফলাফল দিছো, যে ফলাফলে কেউ দিল যে অতি উত্তম, কেউ দিছে উত্তম ইত্যাদি। তাহলে এই যে এটাও কিন্তু একটা গবেষণা, ঠিক ওই রকমের বিষয় কিন্তু রসায়নের ক্ষেত্রেও প্রযোজ্য। তা আমরা এরকম একটি বিষয় দেখব যে রসায়নের ক্ষেত্রে বিষয়টাকে আমরা একটা ল্যাবরেটরিতে আমরা কিভাবে কাজ করতে পারি। তোমাদের স্যাররা যদি ল্যাবরেটরিতে তোমাদের নিয়ে যায়, ধরো মনে করো এখানে একটা বইয়ে একটা উদাহরণ দেওয়া রয়েছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না কমবে, এই বিষয়টা তোমাকে দেখতে হবে। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি ধীরে ধীরে পানিতে, এখন আমরা একটা পাত্র নিই, এর মধ্যে পানি দিলাম, ঠিক আছে, আর একটা পাত্র এর ভেতরে আমি ধীরে ধীরে কি যোগ করব, অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা নাড়া নিই। প্রাথমিকভাবে এই পানির তাপমাত্রা ধরো আমি দেখলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি ধীরে ধীরে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে যোগ করো আর নাড়াতে থাকো। প্রথমত ধরো এই অবস্থায় কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড দিই নাই, তাহলে সেটা হচ্ছে 0। এইবার ধরো মনে করো যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের ভেতরে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম, ঠিক আছে। আমি যদি এখন বিষয়টাকে একটু চার্ট আকারে দেখি, এই ক্ষেত্রে দি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ, আর এই পাশে দিব হলো দ্রবণের তাপমাত্রা। এটা কি দিব, আমরা কিসে পরিমাপ করব তাপমাত্রাটা, সেলসিয়াস। ওকে, তাহলে আমরা প্রাথমিকভাবে যখন কোনো অ্যামোনিয়াম ক্লোরাইড দিই নাই তখন এর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে পরিমাণটা 0, আর এই পরিমাণটা আমরা গ্রাম এককে লিখব। এরপর মনে করো যে তুমি 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে এবার নাড়ানি দিয়ে নাড়তে থাকলে কিছুক্ষণ পরে থার্মোমিটার দিয়ে ওই দ্রবণের তাপমাত্রা পরিমাপ করলে দেখলে যে তাপমাত্রা 25 থেকে নেমে আসছে 20। এর ভিতরে এবার আরেকটু অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে তাহলে আরো 5, তাহলে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল হলো 10 গ্রাম, মানে পূর্বের 5 আবার পরের 5 যোগ করলাম, মোট 10 গ্রাম হয়ে গেল। এবার তাপমাত্রা পরিমাপ নাড়া দিয়ে তাপমাত্রা দেখলাম 15। এইভাবে অগ্রসর হতে হতে দেখা যাচ্ছে আমরা যদি আরো যোগ করি তাপমাত্রা, তবে একটা নির্দিষ্ট পরিমাণ পরে কিন্তু তাপমাত্রা আর ওইভাবে পরিবর্তন হয় না, দ্রবণীয় আর দ্রবীভূত হবে না তাপমাত্রার উপর। মানে একটা পাত্রের মধ্যে কতটুকু অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা যাবে সেটা কিন্তু বোঝা যায়, এটার একটা হিসাব রয়েছে। যাই হোক, তার মানে আমরা তাহলে দেখছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি দ্রবীভূত হচ্ছে সেই দ্রবণের তাপমাত্রা তত বেশি কমতে থাকছে। এই যে তাহলে এখন এই যে আমরা সুন্দর একটা চার্ট তৈরি করলাম, এইটা একটা গবেষণার জন্য কাজে লাগবে। আমি যদি এখন এইটা বারবার মুখে বলি করি তাহলে বিষয়টা ওইভাবে এলোমেলো, কিন্তু চার্ট দিলে সুন্দরভাবে একটা বোঝা যায়। এইবার ফলাফল হিসেবে দিব যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে ওই দ্রবণের তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ তাপ শোষিত হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো রাসায়নিক উপাদান পানিতে দিলে এখানে দেখলাম তাপ শোষণ দ্রবীভূত হওয়ার সাথে সাথে, তাহলে এমনও ঘটনা ঘটতে পারে তাপের উদ্গীরণ। তার মানে কোনো রাসায়নিক পদার্থের দুই ধরনের তাপমাত্রার ক্ষেত্রে দুই ধরনের ভৌত পরিবর্তন হতে পারে, একটি হচ্ছে তাপের শোষণ আর একটি হলো তাপের উদ্গীরণ বা তাপ উৎপন্ন। তাহলে সেটাকে আমরা বলতে পারি তাপের শোষণটাকে বলা হয় তাপহারী, তাপের শোষণকে বলা হবে হচ্ছে তাপ
তাপহারী পরিবর্তন, তাপের উদ্গীরণকে বা উৎপন্ন হলে সেটাকে আমরা বলবো হলো কি তাপোৎপাদী পরিবর্তন। তার মানে তাপহারী পরিবর্তন আর তাপোৎপাদী পরিবর্তন। তার মানে আমরা এখন যদি বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দিয়ে দ্রবীভূত করলে সেটা কি ধরনের পরিবর্তন? তাপহারী পরিবর্তন। তার কারণ কি? ওই দ্রবণের তাপমাত্রা সামগ্রিকভাবে কমে যায়। তোমরা একটা জিনিস জানো, আমরা খুব গরম পড়লে অনেক সময় আমরা বলি যে একটু মিশ্রি শরবত খাবো। তো মিশ্রি শরবত সাধারণ যে পানির তাপমাত্রা, ওর ভেতরে একটু মিশ্রি দিয়ে যদি ওটা নাড়ানি দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখা যাবে ওই পানিটা খুব শীতল হয়ে গেছে। তার মানে মিশ্রি যখন পানিতে দ্রবীভূত হয় তখন সেখানে সামগ্রিকভাবে দ্রবণের তাপমাত্রা হ্রাস পায়। তার মানে মিশ্রির পানিতে যে দ্রবণীয়তা, সেক্ষেত্রে যে তাপের পরিবর্তনটা সেটা হলো তাপহারী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে কোনো গবেষণা, তার মানে সামগ্রিকভাবে গবেষণা কি? বিষয়বস্তু নির্ধারণ, আমি কি গবেষণা করব, তারপরে ওই গবেষণাটা করতে যে কি কি তথ্য লাগবে সেই তথ্যগুলো সম্পর্কে ধারণা নেওয়া বা সংগ্রহ করা। এবার সব কিছু হয়ে গেল, এবার ওই পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, যেমন এটা আমি একটা বলছি নাড়ানি, এটা একটা বিকার, এটা রাসায়নিক উপাদান, একটা থার্মোমিটার মনে করো যে এর ভেতরে চিকুন করে একটা থার্মোমিটারও থাকছে, এই থার্মোমিটার ইত্যাদি। এইগুলো এই পরীক্ষার জন্য। এরপরে আমাদেরকে পরীক্ষা সম্পন্ন করব। পরীক্ষা সম্পন্ন করার পরে যে তথ্য উপাত্ত আমরা কি করলাম, সংগ্রহ করেছি একটা রাখলি একটা জায়গায়, তারপরে এটা ফলাফল উপস্থাপন করলাম। এবার বিশ্লেষণটা কি? এই ঘটনা থেকে আমরা কি জানতে পারছি? বিশ্লেষণ হলে দেখছি প্রথমে 0 গ্রাম, তাপমাত্রা 25 ডিগ্রি, পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পদার্থের, 5 গ্রাম হয়ে গেল 20, 10 গ্রাম হয়ে গেল 15, মানে যত বেশি দ্রবীভূত হচ্ছে তাপমাত্রা তত হ্রাস পাচ্ছে। এটা হলো বিশ্লেষণ। এইভাবে একটি গবেষণা সম্পন্ন করা হয়। এখন তোমাদের পরবর্তী আরেকটি বিষয় আছে যে একটা গবেষণাগারে আমরা তো কাজ করতে যাব এই যে এইটা নিয়ে, তাহলে আমাদের কি কি পোশাক পরে যাও? আমরা কি আমি এই যেমন এই জামা গেঞ্জি পরে আছি, এইটা পরে কি যাব? তুমি শার্ট পরে আছো? তুমি না, ওগুলো তো থাকবে। ওর সাথে একটা আমরা একটা অ্যাপ্রন নিব, একটা আমরা সেফটি গগলস নিব, তারপরে মাস্ক ব্যবহার করব, হ্যান্ড গ্লাভস ব্যবহার করব, যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি প্রাথমিক। এবং ওই ল্যাবরেটরিতে একটা ফার্স্ট এইড বক্স থাকতে হবে এবং আগুন নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। আমরা এখন জানি বিভিন্ন জায়গায় লাল এক ধরনের কন্টেনার, ফায়ার এক্সটিংগুইশার বলে, ওইটা আমরা ব্যবহার করে যে কোনো ধরনের আগুন যদি ধরে যায় তাহলে ওখান থেকে আমরা নিভাতে সক্ষম হব। তো যাই হোক, আরেকটি বিষয়ে যেহেতু আমরা রসায়নের ধারণা, ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে। কোনোটা খুবই দাহ্য, মানে আগুন ধরে যায় হুট করে, কোনোটা এত বিষাক্ত, আবার কোনোটা রাসায়নিক উপাদান আছে গায়ের সাথে লাগলে চুলকায়, জ্বালা পোড়া করে। তার মানে এই সমস্ত চিহ্নগুলি আমাদেরকে জানতে হবে আগের থেকে। ওই চিহ্ন সম্পর্কে আমি কয়েকটি চিহ্ন নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যে বই, সেই বইয়ের ভেতরে বেশ কিছু চিহ্ন দেওয়া রয়েছে। যেমন একটি চিহ্ন যদি দিই, এটা যদি একটা শিখার চিহ্ন বা এটা একটা আগুন, তাহলে এটাকে আমরা বলি হলো একটা, এটা হলো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ মানে এই পদার্থের কাছে তুমি যদি কোনো আগুন বা কোনো ম্যাচ বা কোনো আগুনের উৎস থাকে, তাহলে এখানে ধপ করে আগুন ধরে যেতে পারে। এটা খুবই বিষাক্ত। আমরা মাঝে মধ্যেই খবরে দেখি পুরান ঢাকায় আমাদের তোমার কি হয়েছে, পুরান ঢাকায় বিস্ফোরক বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে গুদামে। এটাকে একটা দুর্ঘটনা ঘটছে, একই পরিবারের অনেকে মারা গেছে। আর অতি সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটছে লেবাননের বৈরুতে। তোমরা দেখেছো বিশাল বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটা আসলে মূলত কি রাসায়নিক উপাদান ছিল যার জন্য বিস্ফোরণ হয়েছে? এই বিস্ফোরণটা হয়েছে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট। এই রাসায়নিক উপাদানটা ওই লেবাননের বৈরুতের যে সমুদ্র বন্দর, ওখানে 6 বছর ধরে একটা গুদামে মজুদ ছিল। তো এই বিষয়, এইটা আমার খুবই
মানে কি বলবো, একটা বিস্ফোরক, এক্সপ্লোসিভ। তো বিস্ফোরকের জন্য দেখো একটা চিহ্ন দেওয়া রয়েছে তোমাদের বইয়ে, মানে কি হয়েছে, এরকম চিহ্ন, তার মানে চারিদিকে ছড়ায় ছিটায় পড়বে সবকিছু। এই জিনিসটা হয়তো ওখানে কোনো আগুন বা যে কোনো জায়গায় বিস্ফোরণ ছিল দীর্ঘদিন, অথবা কোনো চাপ বা যে কোনো একটা সমস্যা থেকে এটা কি হয়েছে, ব্লাস্ট করছে, করে এই ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তোমরা জানো আমাদের বাংলাদেশের কয়েকজন এতে নিহত হয়েছে। আমাদের বাংলাদেশের ওখানে একটা নৌবাহিনীর একটা জাহাজ ছিল, সেটাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, এবং সর্বোপরি লেবাননের তো ক্ষতি তো অবশ্যই হয়েছে। তো যাই হোক, এই জন্য আমাদের বিভিন্ন চিহ্ন সম্পর্কে, বিভিন্ন চিহ্ন বলতে যে স্যার রসায়নে তো অনেক, মোটামুটি এখানে এই বইয়ের ভেতরে 8টা চিহ্ন দেওয়া রয়েছে। এই 8টি চিহ্ন মোটামুটি তোমাদের জানলে তুমি বিষয় সম্পর্কে অবগত হবা, বা ওর ক্ষতিকর দিক সম্পর্কে। যেমন আমাদের বাংলাদেশের রূপপুরের একটা পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে, বৈদ্যুতিক, এটার থেকে কি উৎপন্ন করা হয়, বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই চুল্লির ভিতরে যে এরকম এই তোমার পাখার মতো চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্ন দিয়ে কি বলবো, এটা হলো তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ সাইন বলা হয়। এটা দিয়ে তেজস্ক্রিয় চিহ্ন, এটা দিয়ে বোঝানো হয় ওই এলাকার ভেতরে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যার সংস্পর্শে গেলে ক্যান্সার সহ আরো নানান ধরনের ক্ষতিকর রোগবালাই হতে পারে। তার মানে ওই অঞ্চলের ভেতরে আমরা যখন প্রবেশ করব, বিশেষ ধরনের প্রোটেকশন নিয়ে আমরা প্রবেশ করব। তো আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। আর এই অধ্যায় সম্পর্কে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টস করতে পারো, সেখান থেকে দেখে আমি আবার তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।